নাগরিক ও নাগরিকত্বের ধারণা। রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী অধিবাসীকে বলা হয় নাগরিক। পূর্বে নগর বসবাসকারীকে নাগরিক বলা হতো। তখন ছোট ছোট নগরকে কেন্দ্র করে গঠিত হতো রাষ্ট্র। এই নগর রাষ্ট্রের অধিবাসীরাই নাগরিক বলে গণ্য হতেন। কিন্তু বর্তমানে নাগরিক ও নাগরিকত্বের ধারণাও বদলে গেছে। এখন রাষ্ট্রের সদস্য হিসেবে যে কোনো ব্যক্তি নাগরিক হিসেবে বিবেচিত হতে পারে। নাগরিক রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হবে, রাষ্ট্রের প্রতি অনুগত থাকবে, রাষ্ট্রের কল্যাণ চিন্তা করবে এবং রাষ্ট্র প্রদত্ত সকল সামাজিক ও রাজনৈতিক সুবিধা ভোগ করবে। অর্থাৎ রাষ্ট্রের একজন নাগরিকের একদিকে যেমন রয়েছে সামাজিক ও রাজনৈতিক অধিকার, অন্যদিকে তেমনি রয়েছে রাষ্ট্রের প্রতি তার দায়িত্ব ও কর্তব্য। একজন নাগরিক রাষ্ট্রের পরিচয়েই নাগরিকত্ব পায়। বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের সকলের নাগরিকত্বের পরিচয় বাংলাদেশি। আমাদের রাষ্ট্র বাংলাদেশ, তাই আমরা বাংলাদেশের নাগরিক। একটি রাষ্ট্র নিজ দেশের অধিবাসী ছাড়া ভিন্ন দেশের অনেক লোকও বাস করে। শিক্ষা, ব্যবসা, বাণিজ্য, চাকরি ইত্যাদি নানা কারণে তারা অবস্থান করে। এরা বিদেশি নাগরিক হিসেবে পরিচিত, তবে তারা স্থায়ীভাবে বসবাস করে না। বিদেশিরা যে রাষ্ট্রে বসবাস করে এরা বিদেশি হিসেবে পরিচিত, তবে তারা স্থায়ীভাবে বসবাস করে না। বিদেশিরা যে রাষ্ট্রে বসবাস করে সে রাষ্ট্রের প্রতি আনুগত্য পোষণ করে না, কেবল বসবাসকারী রাষ্ট্রের অভ্যন্তরে সামাজিক অধিকার ভোগ করে। কিন্তু তারা বিদেশে বসবাসকারী দেশের সরকারের কিংবা রাষ্ট্রের কোনো রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না। তাই বিদেশিরা রাষ্ট্রের নাগরিক নয়। নাগরিকত্ব লাভের নিয়ম এটা একটু ভালো করে বুঝবেন আপনারা। নাগরিকত্ব হলো রাষ্ট্রের অধিবাসী বা ব্যক্তির জাতীয় পরিচয়। রাষ্ট্রকে কেন্দ্র করে ব্যক্তি এ পরিচয় লাভ করে। নাগরিকত্ব লাভের প্রধান দুটি উপায়। 1 নম্বর হচ্ছে জন্মসূত্রে নাগরিকত্ব লাভ, 2 নম্বর অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভ। যারা জন্মসূত্রে রাষ্ট্রের নাগরিকত্ব লাভ করে তারা জন্মসূত্রে নাগরিক, আর যারা আবেদনের মাধ্যমে কোনো দেশের নাগরিকত্ব লাভ করে তারা অনুমোদন সূত্রে নাগরিক। তবে অনুমোদন সূত্রে যারা নাগরিকত্ব লাভ করে তাদেরকে রাষ্ট্রের আরোপিত কিছু শর্ত পূরণ করতে হয়। জন্মসূত্রে নাগরিকত্ব লাভের মধ্যে একটু দেখেন, জন্মসূত্রে নাগরিকত্ব লাভের ক্ষেত্রে দুটি প্রধান বিবেচ্য বিষয় হলো 1 নম্বর জন্মসূত্র নীতি, 2 নম্বর জন্মস্থান নীতি। জন্মসূত্র নীতিটা কি? এ নীতি অনুযায়ী মা বাবা যে রাষ্ট্রের নাগরিক, সন্তান সে রাষ্ট্রেরই নাগরিক হবে। কোনো মা বাবার সন্তান বিদেশে জন্মগ্রহণ করলেও সে সন্তান মা বাবার দেশের নাগরিক হবে। পৃথিবীর বেশিরভাগ দেশ এ নীতি অনুসরণ করে থাকে। এ নীতি অনুযায়ী কোনো জাপানি বা ফরাসি মা বাবার সন্তান বাংলাদেশে জন্মগ্রহণ করলেও তারা জাপানে বা ফ্রান্সের নাগরিক হবে। এভাবে বাংলাদেশি বা ভারতীয় কোনো মা বাবার সন্তান ওই সব দেশে জন্মগ্রহণ করলে তারা বাংলাদেশ বা ভারতের নাগরিক হবে। বাংলাদেশ, ফ্রান্স, জাপান, ইতালি প্রভৃতি রাষ্ট্র এ নীতি মেনে চলে। জন্মস্থান নীতি দেখেন, এইটা খুবই গুরুত্বপূর্ণ। এর নীতি অনুযায়ী মা বাবা যে দেশেরই হোক না কেন, সন্তান যে দেশে জন্মগ্রহণ করবে সে দেশের নাগরিক হবে। এ নীতি জন্মস্থানের উপর নির্ভর করে। এ নীতি অনুযায়ী বাংলাদেশের মা বাবার কোনো সন্তান আমেরিকায় জন্মগ্রহণ করলে সে আমেরিকার নাগরিক হবে এবং সে দেশের নাগরিকত্ব লাভ করবে। শুধু তাই নয়, এ নীতি অনুসরণকারী দেশের জাহাজ বা দূতাবাসে কোনো শিশু জন্মগ্রহণ করলেও সে সেই দেশের নাগরিক হবে। তবে বিশ্বের খুব কম সংখ্যক রাষ্ট্র এ নীতি অনুসরণ করে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র। জন্মস্থান নীতি এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইটা ম্যাক্সিমাম টাইমই কিন্তু তোমার পরীক্ষায় আসে। আরেকটা হচ্ছে অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভ। এটা একটু দেখবা যে এ পদ্ধতিতে এক দেশের নাগরিককে অন্য দেশের নাগরিক হওয়ার জন্য আবেদন করতে হয়। এখন এক রাষ্ট্রের নাগরিক সহজেই অন্য একটি বা একাধিক রাষ্ট্রের নাগরিক হচ্ছে। অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভ করার ফলেই এটা সম্ভব হচ্ছে।
শিক্ষা, চাকরি, ব্যবসা বাণিজ্য ছাড়াও নানা কারণে এক দেশের নাগরিককে অন্য দেশে বসবাস করতে হয়। এরূপ বসবাসকারী ব্যক্তির ওই দেশের নাগরিকত্বের প্রয়োজন হয়, তখন রাষ্ট্রের কাছে ওই ব্যক্তি আবেদন করে। আবেদনের পরীক্ষা নিরীক্ষা করে রাষ্ট্র শর্ত সাপেক্ষে স্থায়ীভাবে নাগরিকত্ব প্রদান করে। নাগরিকত্ব লাভের পর ওই ব্যক্তি সে দেশে স্থায়ীভাবে বসবাস করতে পারে। অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভের কিছু শর্ত আছে। কোনো ব্যক্তি অনুমোদন সূত্রে কোনো রাষ্ট্রের নাগরিকত্ব লাভ করবে যদি সে 1 নাম্বার ওই রাষ্ট্রের কোনো নাগরিককে বিয়ে করে, 2 নাম্বার ওই রাষ্ট্রের সম্পত্তি ক্রয় করে, 3 নাম্বার ওই রাষ্ট্রে দীর্ঘদিন ধরে বসবাস করে, 4 নাম্বার ওই রাষ্ট্রে চাকরিরত থাকে, 5 নাম্বার ওই রাষ্ট্রের ভাষা জানে, 6 নাম্বার ওই রাষ্ট্রের সেনাবাহিনীতে চাকরি গ্রহণ করে, 7 নাম্বার ভালো চরিত্রের অধিকারী হয়, 8 নাম্বার উন্নততর দক্ষতার অধিকারী হতে হয়, 9 নাম্বার রাজনৈতিক আশ্রয় গ্রহণ করে। অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভকারী ব্যক্তি উল্লিখিত শর্তগুলোর এক বা একাধিক শর্ত পূরণ করলে নাগরিকত্ব লাভ করতে পারে। ওই দেশের নাগরিকদের মতো প্রায় সমান অধিকারের সুযোগ সুবিধা সে প্রাপ্য হবে। দ্বৈত নাগরিকত্ব, একই ব্যক্তি 2টি দেশের নাগরিকত্ব লাভ করলে তাকে দ্বৈত নাগরিকত্ব বলে। কোনো বাংলাদেশি মা বাবার সন্তান আমেরিকায় জন্মগ্রহণ করলে সে স্বাভাবিক নিয়মে ওই দেশের নাগরিক হয়। অন্যদিকে মা বাবা বাংলাদেশি হওয়ায় সে বাংলাদেশেরও নাগরিক। এক্ষেত্রে সে প্রাপ্তবয়স্ক হলে ইচ্ছা করলে যে কোনো একটি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করতে পারে, তবে ইচ্ছে করলে সে 2টি রাষ্ট্রেরই নাগরিকত্ব রাখতে পারে। এখন শোনেন, দেশের উন্নয়নে নাগরিকদের ভূমিকাটাই বা কী? রাষ্ট্রের সাথে নাগরিকের সম্পর্ক অবিচ্ছেদ্য, বিচ্ছেদ করা যায় না। রাষ্ট্র আছে বলেই সেখানে নাগরিক আছে, আবার নাগরিক ছাড়া রাষ্ট্রের অস্তিত্ব চিন্তাও করা যায় না। কোনো নাগরিক রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালনে আন্তরিক হলে সে সুনাগরিক বলে বিবেচিত হয়। তার দ্বারা দেশের অধিক উন্নয়ন সাধন হয়। একজন সুনাগরিক বুদ্ধিমান, বিবেকবান, আত্মসংযমী এবং নিবেদিত হয়ে রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা রাষ্ট্রের কাছ থেকে নানা অধিকার ভোগ করি। বিনিময়ে নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমাদেরও বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব ও কর্তব্য রয়েছে। যেমন রাষ্ট্র প্রদত্ত শিক্ষা লাভ, রাষ্ট্রের প্রতি অনুগত থাকা, আইন মেনে চলা, নিয়মিত কর প্রদান করা, ভোট প্রদান করা, রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষা ও সদ্ব্যবহার করা ইত্যাদি। দেশের উন্নয়নের জন্য আমাদের এসব দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে। আধুনিক রাষ্ট্রে নাগরিক ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণই সকল রাষ্ট্রীয় ক্ষমতার মালিক। কেননা গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণ ভোট দিয়ে একটি দলকে নির্দিষ্ট সময়ের জন্য সরকার গঠনে সহায়তা করে। সরকার যদি দেশের জন্য কল্যাণকর নয় এমন কোনো কাজ করে তাহলে জনগণই পরবর্তী সময়ে ওই দলকে আর ভোট দেয় না। রাষ্ট্রের শাসন পরিচালনা, সুশাসন প্রতিষ্ঠা ও উন্নয়ন সহ সব কিছুই তাই নির্ভর করে নাগরিকের সততা, দক্ষতা তথা নাগরিক হিসেবে যথাযথ ভূমিকা পালনের উপর। দেশের উন্নয়নের দায়িত্ব কেবল সরকারের একার নয়, নাগরিকদেরও নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। তাহলেই দেশ দ্রুত উন্নতির দিকে এগিয়ে যাবে।